মুষলধারে বর্ষণে ময়মনসিংহে তীব্র জলাবদ্ধতা, ট্রেন চলাচল ব্যাহত, স্কুল ছুটি ঘোষণা। ভোগান্তি পার করে কোমর সমান পানি ভেঙে এসেছে পরীক্ষা দিতে, কিন্তু শেষ মুহূর্তে পরীক্ষাটা স্থগিত করে দেওয়া হয়েছে। পুরো ময়মনসিংহ শহরটাই পানির নিচে ডুবে গেছে, প্রায় কিছু কিছু জায়গাতে প্রায় কোমর পর্যন্ত পানি উঠে গেছে। তিস্তা এক্সপ্রেস এটা দেওয়ানগঞ্জে যাবে, লাইনের উপরে 5-6 ইঞ্চি পানি আছে, যার ফলে এটা ইঞ্জিনের ক্ষতি হতে পারে। গাইবান্ধা ও বগুড়ায় অস্বাভাবিক হারে বাড়ছে নদ নদীর পানি, বন্যা ও ভাঙন আতঙ্কে মানুষ। বন্যা এসে চলে গেছে, আমরা কোনো হান্তি থাকার মতো আগে ঠাই নাই। ভাইসে এবার আসছি, আইসে কোনো হান্তি আসতে পারছি না। 72 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত কমবে বলছে আবহাওয়া বিভাগ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি রঞ্জন শুভ্র। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর বিভিন্ন এলাকায় পানি সংকটে নগরবাসীর হাহাকার, পাম্পের সামনে দীর্ঘ লাইন, রমজানের সরবরাহ বাড়িয়ে ভোগান্তি কমানোর আশ্বাস ওয়াসার। ঈদ উল ফিতরে যাত্রী সেবা নিশ্চিত করতে নানা পরিকল্পনা রেল কর্তৃপক্ষের। অতিরিক্ত ট্রেন শিডিউল ঠিক রাখা, টিকিট কালোবাজারে বন্ধে থাকছে বিশেষ নজরদারি। চট্টগ্রাম সিটি গেট এলাকায় ট্রাক চাপায় 2 কলেজ ছাত্র নিহত, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট। কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলায় নিহত অধ্যাপক রঞ্জিত শর্মার বাড়িতে চলছে মাতম, এখনো গ্রেফতার হয়নি অভিযুক্ত সব আসামি। এবং ইস্কাটনে এলোপাতাড়ি গুলিতে 2 জন নিহতের ঘটনায় গ্রেফতার সংসদ সদস্যের ছেলে রনিকে নেওয়া হয়েছে আদালতে। প্রবল বর্ষণে ময়মনসিংহ শহরে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে ডুবে গেছে শহরের বেশিরভাগ রাস্তা এবং নিচু এলাকা। সকাল থেকে মুষলধারে বৃষ্টিতে অনেক এলাকা কোমর সমান পানিতে তলিয়ে গেছে। রেল লাইন ডুবে যাওয়ায় ব্যাহত হয় ট্রেন চলাচল। পানির কারণে প্রায় 1 ঘন্টা আটকে থাকে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস। প্রবল বৃষ্টি, সেই সঙ্গে জলাবদ্ধতায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে দুর্ভোগে পড়েন স্কুলগামী শিক্ষার্থীরা। বৃষ্টিতে সব স্কুলের অর্ধবার্ষিকী পরীক্ষা স্থগিত করে স্কুল ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। কোমর সমান পানি ভেঙে এসেছে পরীক্ষা দিতে, কিন্তু শেষ মুহূর্তে পরীক্ষাটা স্থগিত করে দেওয়া হয়েছে। স্টুডেন্টদের আমাদের অনেক ভোগান্তি হয়েছে। এখন আমরা যেতেও পারছি না, কোনো রিক্সা নেই, কোনো বাহন নেই যাওয়ার মতো। পুরো ময়মনসিংহ শহরটাই পানির নিচে ডুবে গেছে, প্রায় কিছু কিছু জায়গাতে প্রায় কোমর পর্যন্ত পানি উঠে গেছে। অনেক বৃষ্টি হয়েছে, এর জন্য রাস্তায় অনেক পানি, আমাদের স্কুলের ভেতরেও পানি আছে, সেজন্য পরীক্ষা আজকে স্থগিত করা হয়েছে। দর্শক, জলাবদ্ধতার খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ শহরের সাহেব আলী রোডে আছেন আমাদের রিপোর্টার হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন। আসাদ, আপনি যেমনটা বলছিলেন যে ময়মনসিংহ শহরে আজকে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আসলে সকাল থেকেই যে প্রবল বর্ষণ হচ্ছে, সেই বর্ষণের কারণে আসলে ময়মনসিংহ শহরে প্রবল ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখানে জলাবদ্ধতার কারণে আসলে শহরের বেশিরভাগ রাস্তাঘাটই ডুবে গেছে। আমরা শহরের বিভিন্ন এলাকা ঘুরেছি, দেখেছি যে কোথাও কোথাও রাস্তার উপর কোমর সমান পানি এবং বেশিরভাগ রাস্তায় হাঁটু সমান পানি আমরা দেখেছি। এবং রাস্তাঘাট ডোবার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাসা বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানেও পানি উঠে পড়েছে। আসলে এই জলাবদ্ধতার কারণে ময়মনসিংহ শহরবাসী অনেকটাই বেকায়দার মধ্যে পড়েছেন। তারা ঘর থেকে আসলে বের হতে পারছেন না। আমরা যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি, যে শিক্ষা প্রতিষ্ঠানে এখন অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে। যে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে, সেই অর্ধবার্ষিক পরীক্ষা অনেক শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ ঘোষণা করেছে, স্থগিত ঘোষণা করেছে এবং এই পরীক্ষাগুলো পরবর্তীতে নেওয়া হবে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, যারা অনেক
ঝুঁকি নিয়ে এই পানি অতিক্রম করে শিক্ষা প্রতিষ্ঠানে এসেছেন তারা আসলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি ওই স্থগিত করে দেওয়ার কারণে। এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলেছেন যে শিক্ষার্থীর উপস্থিতি কম থাকার কারণে আসলে এই পরীক্ষাগুলো নেওয়া যায় নাই। আসলে ময়মনসিংহ শহরের আরেকটি বড় ঘটনা ঘটেছে এই জলাবদ্ধতার কারণে, সেটি হচ্ছে যে ঢাকা থেকে যে জামালপুরগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি রয়েছে, সেই ট্রেনটি ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় রেল ক্রসিং এর কাছে আটকা পড়ে রেল লাইন ডুবে যাওয়ার কারণে। এই এলাকার রেল লাইনের মধ্যে প্রায় 1 থেকে 1.5 ফুট পরিমাণ পানি ছিল, এবং যে কারণে ট্রেনের চালক আসলে ট্রেন চালাতে সাহস পাচ্ছিলেন না, যার কারণে 1 ঘন্টার মতো প্রায় বন্ধ ছিল ট্রেন চলাচল। আর এদিকে শহরের অন্যান্য পরিস্থিতি হচ্ছে যে শহরের শানকিপাড়া, সাহেব আলী রোড, নতুন বাজার, বিএনপি অফিসের মোড় সহ বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত কোথাও কোথাও কোমর সমান পানি, কোথাও হাঁটু সমান পানি রয়েছে। তো সব মিলিয়ে এই স্বস্তির বৃষ্টিতে আসলে দুর্ভোগে পড়েছে ময়মনসিংহবাসী, একটা চরম দুর্ভোগ অবস্থার মধ্যে রয়েছে। এই ছিল ময়মনসিংহ শহরের জলাবদ্ধতার সর্বশেষ অবস্থা। সহকর্মী হারুনুর রশিদ জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে, যেখানে বৃষ্টিতে তলিয়ে গেছে ময়মনসিংহ শহরে এবং বড় ধরনের জলাবদ্ধতা তৈরি হয়েছে, যার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। এদিকে বগুড়ার সারিয়াকান্দিতে নির্মাণাধীন বাঁধের একটি অংশ ভেঙে যমুনার পানিতে প্লাবিত হয়েছে 2টি ইউনিয়নের অন্তত 15টি গ্রাম। এছাড়া গাইবান্ধার সবগুলো নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্রহ্মপুত্র নদের ফুলছড়ি পয়েন্টে বিপদ সীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলার সীমান্তবর্তী গোদাখালী এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 70 মিটার ভেঙে যাওয়ায় কমলাপুর ও চন্দনবাইশা ইউনিয়নের 15টি গ্রাম প্লাবিত হয়েছে। একই সঙ্গে কামালপুর ইউনিয়নের রহদহ, ইছামতি ও গোদাখালী গ্রামের 1000-এর বেশি বাড়িঘর যমুনা নদীর ভাঙনের মুখে পড়েছে। পানির কারণে বাড়িঘর সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন সেখানকার মানুষ। এদিকে ভাঙন ঠেকাতে বাঁধের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। গাইবান্ধার সবগুলো নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বর্ষণে অস্বাভাবিক হারে বাড়ছে ব্রহ্মপুত্র, ঘাঘট, তিস্তা ও করতোয়া নদীর পানি। এতে বন্যা ও ভাঙন আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। ব্রহ্মপুত্র নদের ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বন্যা এসে চলে গেছে, আমরা কোনো হান্তি থাকার মতো আগে ঠাই নাই। আমরা চুলের মধ্যে পানি, খড়ি নাই, খেয়ার নাই, আঙ্গের সল ফলে পেটে ভাত নেই, আঙ্গের পেটে ভাত নাই। আমরা মোরা অবস্থা হয়ে গেছি। এবার আসছি কোনো হাতে আসতে পারছি না। আমরা খাওয়া দাওয়ার অস্থির, আমার কোনো কিছু নাই, থাকার দাওয়া নাই, খাওয়া কিছু নাই, ঘরে মধ্যে পানি এক কুমুর করে। এদিকে আগাম বৃষ্টিতে ভারত থেকে উজানের পানি নেমে আসার কারণে দেশের বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে জানানো হয়েছে 48 থেকে 72 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কমবে বন্যার পানি। আমাদের দেশে মনসুনের শুরুতে বেশ অতিবৃষ্টি দেখা যাচ্ছে এবং দেশের উত্তর মধ্য এবং উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ইন্ডিয়ার আসাম এবং মেঘালয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এবং এই বৃষ্টিপাতের কারণে আমাদের দেশে এই বছর একটু আগাম একটা বন্যা দেখা দিয়েছে, যা দেশের উত্তর পূর্বাঞ্চল এবং উত্তর মধ্য অঞ্চলে যমুনা নদীর অববাহিকার কিছু অঞ্চলে এই বন্যাটা দেখা দিয়েছে। এবং আমাদের কাছে যে পূর্বাভাস আছে তাতে আগামী 48 ঘন্টা পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং সেই সাথে এই অঞ্চলগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। আসছে পবিত্র রমজান মাস। অন্যদিকে তীব্র গরমের মধ্যে মুগদা, রামপুরা, শান্তিনগর, পুরান ঢাকা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় পানির সমস্যা তীব্র আকার ধারণ করেছে। পানির জন্য এসব এলাকার মানুষ দিনভর ভিড় করছেন পাম্পের সামনে। এদিকে রমজানে সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে আনতে বিভিন্ন পয়েন্টে পানি সরবরাহের পরিকল্পনার কথা জানালো ওয়াসা কর্তৃপক্ষ। সিলা সুলতানার রিপোর্ট। এটা দেয় 10 টাকা, এটা দেয় 10 টাকা। আর ওই কোল্ড্রিং পরশু এরকম 5 টাকা দেয়। এই যে ছোট ছোট বোতল কত দেয়? ওদি ধরো 3 মিনিট কেউ 10 টাকা দেয়, কেউ 20 টাকা দেয়, এরকম। কেন এই কাজটা করতে পারতেছেন? কেউ আছে মানে চাকরি করে, যারা আসতে পারে আসে, যারা আসতে না পারে আমাদের কাছে দিয়ে দেয়।
কয়েক বছর ধরে খাবার পানি এবং ব্যবহারযোগ্য পানির চাহিদা পূরণ করতে সকাল সন্ধ্যা ভিড় লেগে থাকে মুগদার এই পানির পাম্পে। দূরত্ব আর ব্যস্ততার কারণে যারা পানি নিতে আসতে পারছেন না তারা এখন পানি কিনে নেন এমন বিক্রেতাদের কাছ থেকে। এছাড়া পানির সমস্যা নিয়ে ওয়াসা ও বাড়িওয়ালাদের অনিয়ম নিয়েও এলাকাবাসীর রয়েছে নানা অভিযোগ। ওয়াসা আমাদের বিল দিতেছে কিন্তু আমাদের পানির সমস্যাটা সলভ করতেছে না। এখন সামনে রমজান চলে আসছে, বাসায় পানি নাই, ওযু করার পানি না, মসজিদেও পানি নাই। বাড়িওয়ালারা অনেক সময় ট্যাঙ্কি ছাপ করে না, লাইনের পানি ডিস্টার্ব দেখে এই কারণে পাম্পের পানি নিয়ে যায়। পরিষ্কার পানি পাচ্ছি না বিধায় এখানে আসছে পরিষ্কার পানির জন্য। সুপেয় এবং নিরাপদ পানি পাওয়া সাধারণ মানুষের নাগরিক অধিকার হলেও বিভিন্ন কারণে এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রাজধানীর প্রায় 90,000 মানুষ। পানির সমস্যার সমাধানে তাদের কেউ ছুটছেন বোতলজাত পানি কিনতে, আবার কেউ আসছেন দূরের পাম্পে। জানেন এরকম পানি লাইন মানে সন্ধ্যা পর্যন্ত। রামপুরা এলাকাবাসী প্রায় 20 থেকে 30,000 লোক এই পানির ব্যবহার করে। এদিকে রমজানে পানির সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপের কথা জানালেন ওয়াসা কর্তৃপক্ষ। যে সমস্ত জায়গায় অতিরিক্ত পানি সরবরাহ প্রয়োজন সেই সমস্ত যাতে আমরা অতিরিক্ত পানি সরবরাহ করতে পারি ভ্যান গাড়ি এবং ট্যাঙ্ক লরির মাধ্যমে। এই পয়েন্টগুলো আমাদের আগে থেকে জানা আছে। ধরে নেন খুব বেশি এটা যে হবে তা না, হয়তো 40-50টা হতে পারে। অন্যদিকে নাগরিক সেবা নিশ্চিত করতে বাড়ির মালিকদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের কথা জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ময়লা পানি হলে যদি সেদিনে কোনো সুস্পষ্ট কমপ্লেন থাকে তাহলে ওয়াসার ব্যবস্থা নেওয়া উচিত। আর সিটি কর্পোরেশন যদি এ ধরনের কেউ কমপ্লেন করে থাকে, নাগরিকদের সমস্ত সুবিধা থাকার কথা বলা হয় সিটি কর্পোরেশনে, আমরা সেরকম উদ্যোগ গ্রহণ করতে পারি। এদিকে দীর্ঘদিনের সমস্যা দ্রুত সমাধান হবে এমনটাই প্রত্যাশা নগরবাসীর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের পাহাড়তলীর সিটি গেটে ট্রাক চাপায় 2 কলেজ ছাত্র নিহত হয়েছেন। এই ঘটনায় 2 ঘন্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ব্যারিকেড দিয়ে অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পুলিশ জানায় সকাল 10:30টার দিকে মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের বিবিএ প্রথম বর্ষের ছাত্র শামীম ও ওয়াহিদ সিটি গেট এলাকায় দোতলা বাস থেকে নামার পর পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শামীম মারা যান। এ ঘটনায় আহত হন ওয়াহিদ। গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই কলেজ শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ছাত্রছাত্রীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। কলেজে ঢুকতে কলেজ হচ্ছে আপনার 10 হাত দূরে, ওখানে ওরা কিন্তু ট্রাক মারেছে, খুব স্পিড আসছিল, মারে দিয়ে ট্রাক থামে গেছে, ড্রাইভার চলে গেছে। এখানে স্কুল আছে, কলেজ আছে, কিন্তু এটা জানা সত্ত্বেও পিছনে গুদাম রাখছে। প্রতিদিন অনেক বড় বড় গাড়ি যায়, আরো অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু এখানে কোনো ট্রাফিক পুলিশ দেওয়া হয় না। আহতদের মধ্যে আমরা 2 জনের খবর জানি, 2 জন যেটা স্পট ডেড হয়েছে সিটাক মেডিকেল এখন আছে, 2 জনের অনার্সের, একজন শামীম, একজন ওয়াহিদ, 2 জনের মোস্তাকিম কলেজের ছাত্র। স্কুল কলেজ চলাকালীন সময় তো 10টার টাইমটা স্কুল কলেজ চলে, এই সময় পিছন দেখতে আসছে, এমন ভাবে মারছে দৌড়া যাওয়ার স্কোপ না। একটা আমাদের ফ্রেন্ড একটা বাসছে, ও নাকি ওদের পাশে ছিল, ও নাকি লাভ মারছে দোকানের দিকে। ট্রাক জায়গায় জায়গা নেই, 2টা রিক্সা যাওয়ার জায়গা নেই, এখানে ট্রাক কোথা থেকে যাবে? ট্রাক যাইলে এখানে হাঁটার জায়গা আছে। আপাতত আমরা গোডাউন তালা মেরে দিচ্ছি, গোডাউন বন্ধ থাকবে। দ্বিতীয় কথা হলো যে এই যে 2 জন স্টুডেন্ট মারা গেছে, এই জন্য কলেজ কর্তৃপক্ষ 3 দিনের শোক ঘোষণা করেছে এবং 3 দিন কলেজ বন্ধ থাকবে। এবং যে 2 জন ছাত্র মারা গেছে প্রত্যেকের ফ্যামিলিকে 1 লক্ষ টাকা আলাদা আলাদা 1 লক্ষ টাকা দেওয়া হবে এবং এটা বাড়তে পারে। যারা আহত হয়েছে তাদের চিকিৎসা যাবতীয় খরচ কলেজ বহন করবে। শবে বরাতের রাতে কুমিল্লায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় নিহত অধ্যাপক রঞ্জিত শর্মার গ্রামের বাড়িতে চলছে মাতম। গ্রামবাসী সহ স্বজনদের দাবি দোষীদের বিচারের। এদিকে পুলিশ বলছে দোষীদের শাস্তি নিশ্চিত করতে তারা তৎপর, তবে এখনও গ্রেফতার হয়নি অভিযুক্ত সব আসামি। জুলহাস তালুকদারের ক্যামেরায় বক্তিয়ার মুন্নার রিপোর্ট। চট্টগ্রামের মিরসরাই উপজেলার শাহেরখালী গ্রামের রজনী মাস্টার বাড়িতে এখন শুধুই আহাজারি। পেট্রোল বোমা হামলায় নিহত রণজিৎ শর্মার শোকে বারবার মুর্ছা যাচ্ছিলেন তার স্ত্রী পপি শর্মা। 2 জুন কুমিল্লায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় রণজিৎ শর্মা সহ দগ্ধ হন 7 জন। দীর্ঘ 10 দিন মৃত্যুর সাথে লড়াই করে বৃহস্পতিবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান তিনি। রণজিৎ শর্মা
রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের গণিতের অধ্যাপক হিসেবে অবসরে যান গত অক্টোবরে। বাবার শপথদাহ অনুষ্ঠানে ভারত থেকে একমাত্র মেয়ে বিন্দিয়া শর্মা এলেও পরীক্ষার জন্য আসতে পারেনি তার একমাত্র ছেলে বর্ষণ শর্মা। রণজিৎ শর্মা জীবনভর অঙ্কের হিসেব মিলাতে পারলেও তার এভাবে মৃত্যুর হিসাব মিলাতে পারছে না কেউই। আমি সুদের কত কষ্ট করছি বাবু। উনি আমাদের একজন প্রতিষ্ঠানের সভাপতি, উনি একজন ভালো একজন শিক্ষক নাম করা। কোনো মানুষকে এভাবে পোড়ায় মারতে পারে না, একমাত্র পশু ছাড়া। তাদের বিচার আমরা চাই এলাকাবাসীর পক্ষ থেকে। পুলিশের তথ্য মতে এই ঘটনার মামলায় ৩৫ আসামির মধ্যে চান্দিনা উপজেলা জামায়াতের আমির সহ ৯ জামাত শিবির নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এর মধ্যে একজন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছে। এদিকে মিরসরাই থানার পরিদর্শক জানালেন, দোষীদের শাস্তি নিশ্চিত করতে যা প্রয়োজন পুলিশ তাই করবে। এই ঘটনার সাথে যে সমস্ত আসামি জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য যা যা করা দরকার বাংলাদেশ পুলিশ তাই করবে। শুক্রবার গভীর রাতে অন্ত্যেষ্টিক্রিয়া শেষে পারিবারিক শ্মশানে নিহতের দাহ সম্পন্ন হয়। বক্তের মুন্না, সমসংবাদ, চট্টগ্রাম। জোড়া খুনের মামলায় 4 দিনের রিমান্ড শেষে আবারও আদালতে নেওয়া হয়েছে সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনিকে। পুলিশি পাহারায় বেলা 1:45টার দিকে তাকে নিম্ন আদালতে হাজির করা হয়। হত্যার বিষয়ে আজ তার জবানবন্দি নেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ। আর জবানবন্দি পাওয়া না গেলে আবারও রিমান্ড আবেদন করা হতে পারে বলেও জানা তারা। গত 13 এপ্রিল মধ্যরাতে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় যানজটে পড়লে এলোপাতাড়ে গুলি ছোড়েন বখতিয়ার আলম রনি। এতে এক রিকশা চালক ও এক সিএনজি অটোরিকশা চালক গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের দুজনেরই মৃত্যু হয়। এ ঘটনার পর তদন্তে জড়িত থাকার প্রমাণ মেলায় রনি ও তার গাড়ি চালককে গ্রেফতার করে রিমান্ডে নেয় পুলিশ। দুপুরের সময় আরো থাকছে, রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে ছোলা সহ আদা, রসুন ও আমদানি করা পেঁয়াজের দাম। রমজানে বাজার স্থিতিশীল থাকার আশা ব্যবসায়ীদের। 6 দিনের সফরে এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানের একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশ সময় গত রাত 8:45টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল হান্নান ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ এবং প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এর আগে গতকাল সকাল 10টায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন তিনি। ভারতের সঙ্গে স্থল সীমানা চুক্তির বাস্তবায়ন সহ বিভিন্ন অর্জনের জন্য যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা আগামীকাল শেখ হাসিনাকে সংবর্ধনা দেবেন। আগামী বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে তার। বেগম জিয়ার রাজনীতি করার গুণাবলী নেই, তাই বিএনপিকে বাঁচাতে তার রাজনীতি থেকে সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শাহজাহান আলম সাজুর শেকরের সন্ধানে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগ নেতারা আরো বলেন, বিএনপির শেকড় নেই বলেই রাজনীতিতে তাদের এ দুরবস্থা। বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করে তারপরে কিন্তু এত মজবুত শেকড় বলেই আজকে আওয়ামী লীগ এত ঝড়ঝঞ্ঝার পরেও কিন্তু আজ আওয়ামী লীগ সমন্বয় উজ্জ্বল। শেকড় মজবুত বলেই বঙ্গবন্ধুর কন্যা বিশ্বের মোড়লরা আমাদের বিরুদ্ধে এই সমস্ত কথাবার্তায় বা এই সমস্ত কার্যকলাপে কোনো রকম ভ্রুক্ষেপ করেন নাই। নিজ অর্থায়নে আজকে পদ্মা সেতু হচ্ছে। এখন ওদের নেতৃবৃন্দই বলে, ওরাই বলে জামাতের পেটে বিএনপি ঢুকে গেছে। কেবলমাত্র শেকড় নাই, বেজম্মা বলে। জন্ম যদি ঠিক থাকতো তাহলে জামাতের পেটে ঢুকে যাওয়া সম্ভব ছিল না। আজকে তারা ক্রমান্বয়ে মুসলিম লীগে পরিণত হবে। তাদের দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যেই কথাবার্তায় বোঝা যায় একটা ভাঙ্গনের সুর। এবং খুব বেশি দিন নাই, আগামী নির্বাচনের আগে ভেঙে কয়খণ্ড যে হবে তার কোনো ঠিক নাই। খালেদা জিয়া, আপনার রাজনীতির সময় শেষ হয়ে গেছে। আপনার আর ওই রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়ার আর সেই ক্ষমতা নেই এবং গোটা বিশ্বের কাছে আপনি সন্ত্রাসী নেত্রী হিসাবে চিহ্নিত হয়েছেন। বিএনপিকে এখন ঢেলে সাজাতলীদেরকে বাদ দিয়ে বিএনপিকে সাজাতে হবে। তাহলেই যদি জনগণের মধ্যে কিছুটা আস্থা তারা ফিরে পেতে পারে, এছাড়া সম্ভব নয়। গাজীপুরে পারিবারিক কলহের জের ধরে সৎ মায়ের হাতে মেয়ে খুন হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ মা শাকিলা জাহানকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, টঙ্গীর আউচপাড়া এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শফিউল আলম তার মেয়ে সাদিয়া আলম ও দ্বিতীয় স্ত্রী শাকিলা জাহানকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন।
পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বিতীয় স্ত্রী শাকিলা জাহানের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো শফিউলের। এরই জের ধরে ভোরে মেয়ে সাদিয়া আলমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে শাকিলা। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যায় 7ম শ্রেণীর ছাত্রী সাদিয়া আলম। পরে শাকিলাকে আটক করে পুলিশ। স্বামীর দ্বিতীয় স্ত্রী ইনি। একে আপনার পারিবারিক কলহর কারণে সে তার সৎ মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করছে। ফরিদপুরে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে এবং সে ডাকাত দলের সর্দার ছিল। এ ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। পুলিশ জানায়, গতকাল গভীর রাতে সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয় ডাকাতরা। খবর পেয়ে সেখানে যৌথভাবে অভিযান চালায় কোতোয়ালি ও মধুখালী থানা পুলিশ। এ সময় উপস্থিতির টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাত দল। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ডাকাত সর্দার সেলিম ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। ডাকাত সদস্য দল আমাদের প্রতি গুলি ছিল, আমরা তাদের সাথে গুলি বিনিময় করি। এক পর্যায়ে ডাকাতদের গুলিতে সে মারাত্মক জখমপ্রাপ্ত হয় এবং আমাদের একজন পুলিশ সদস্য জখমপ্রাপ্ত হয়। এক পর্যায়ে তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সে মৃত্যু বলে ডাক্তার ঘোষণা করেন। ঈদ উল ফিতরকে সামনে রেখে ঘরমুখ মানুষের যাত্রা নিশ্চিত করতে এবার নানা পরিকল্পনা গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ। ঈদে 10 জোড়া নতুন ইঞ্জিনের পাশাপাশি যুক্ত হবে 158টি বগি। এছাড়া ট্রেনের শিডিউল ঠিক রাখতে বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। পাশাপাশি টিকিট কালোবাজারি বন্ধেও নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। রাশেদ লিমনের রিপোর্ট। তুলনামূলক সাশ্রয়ী ও আরামদায়ক হওয়ায় রেলের প্রতি যাত্রীদের আগ্রহ বরাবরই একটু বেশি। বাংলাদেশ রেলওয়ের 1008 কিলোমিটার মিটার গেজ ও 409 কিলোমিটার ব্রড গেজ রেলপথে স্বাভাবিক অবস্থায় 339টি রেল চলাচল করে। এর মাধ্যমে দৈনিক গড়ে 1,18,000 যাত্রী যাতায়াত করেন। আর ঈদ মৌসুমে সরকারি হিসেবে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রতিদিন প্রায় 1,70,000-এ, যদিও শেষ 3 দিনে তা 2 লাখ ছাড়িয়ে যায়। আর তাই এবারের ঈদে যাত্রী চাপ সামাল দিতে রেলওয়ের ওয়ার্কশপগুলোতে চলছে মেরামতের কাজ। সবকিছু ঠিক থাকলে অতিরিক্ত ইঞ্জিনের পাশাপাশি যোগ করা হবে বেশ কিছু বগিও। ঈদের আগে সৈয়দপুর কারখানা থেকে আমরা 75টা ক্যারেজ মেরামত করতে পারবো, যেটা আমাদের বহরে যুক্ত হবে। তেমনি পাহাড়তলী কারখানা থেকে আমরা 83টা ক্যারেজ মেরামতের উদ্যোগ নিচ্ছি। অতিরিক্ত ট্রেনগুলো নর্মালি 10 পেয়ার ট্রেন হয়, এই ঈদেও এই ট্রেনের সংখ্যা কমবে না। এদিকে শিডিউল ঠিক রাখতে কর্তৃপক্ষ সজাগ বলে জানালেন মন্ত্রী। যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আমাদের আছেন তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি যাতে সময়মতো ট্রেন ছাড়ে এবং সময়মতো আসে। আশা করি গতবারে আমরা যে সেবা দিয়েছি তার থেকে বেশি পরিমাণে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীদেরকে আমরা বেশি করে সেবা দিতে পারবো ইনশাল্লাহ। এছাড়া যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত সদস্য নিয়োজিত থাকবে বলেও জানান তিনি। গত বছর পুরো রমজান মাস জুড়ে স্কুল কলেজ বন্ধ থাকায় ঈদ উল ফিতরকে সামনে রেখে খুব একটি বেগ পেতে হয়নি রেলওয়ে কর্তৃপক্ষকে। তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন, আর তাই আসছে ঈদকে সামনে রেখে এখনই নিজেদের সব প্রস্তুতি সেরে ফেলেছে রেলওয়ে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে আমদানি করা পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজের বাজার স্থিতিশীল থাকলেও কিছুটা বেড়েছে ছোলা, শুকনা মরিচ আর খোলা সয়াবিন তেলের দাম। সব ধরনের মশলা, ইসবগুলের ভুসি আর চিনির দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে আদা আর রসুনের দাম। এদিকে ব্যবসায়ীরা বলছেন প্রয়োজনের চেয়ে পণ্যের মজুদ বেশি থাকায় এবার স্থিতিশীল থাকবে রমজানের বাজার। রমজান শুরু হতে এখনো বাকি সপ্তাহখানেক। প্রতি বছর এ সময় নিত্যপণ্যের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায় বলেই পণ্য আমদানিতে বাড়তি নজর দেন ব্যবসায়ীরাও। তবে এবারের প্রেক্ষাপট যেন কিছুটা ব্যতিক্রম। মোহাম্মদপুর পাইকারি বাজারে গিয়ে দেখা যায় রমজানকে কেন্দ্র করে বিশেষ কোনো প্রস্তুতি নেই ব্যবসায়ীদের। দুই একটি ব্যতিক্রম বাদে অধিকাংশ পণ্যের দামের ক্ষেত্রেও আসেনি বড় ধরনের পরিবর্তন। এক সপ্তাহ আগের তুলনায় কিছুটা বেড়েছে আমদানি করা পেঁয়াজের দাম। আদা প্রতি কেজিতে 10 টাকা বাড়লেও অপরিবর্তিত রয়েছে দেশি পেঁয়াজ আর আলুর দাম। ইন্ডিয়ান পেঁয়াজ মনে করেন এক সপ্তাহ আগে পেঁয়াজ ছিল 24-25 টাকা, সেটা আজ 30-32 টাকা। আর দেশি পেঁয়াজ 37-38 এরকমই বিক্রি হচ্ছে। কেরালা আদাটা বাজারে কম থাকাতে চায়না আদাটা একটু দাম বেশি।
বাজারে ছোলা, চিনি, খেসারির ডাল, চিড়া, বিভিন্ন ধরনের মশলা, সয়াবিন সহ ভোজ্য তেলের চাহিদা বেড়েছে। 5 টাকা বেড়ে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে 65 টাকায়, চিনি 38, 4 টাকা বেড়ে খোলা সয়াবিন 85 আর খেসারির ডাল বিক্রি হচ্ছে 50 টাকা দরে। ছোলা বাড়বে, আর একটা আপনার খেসারি বাড়বে, অ্যাঙ্কার বাড়বে, আর চিনি রোজার সময় আসলে তো এমন একটু চাহিদা থাকে, তো সেই হিসাবে 1-1.5 টাকা বাড়তে পারে। নিত্য প্রয়োজনীয় কোনো জিনিসেরই দাম বাড়ে না। রোজার মাসে সাধারণত মানুষ একটু ভালো মন্দ খাবার চেষ্টা করে, কিন্তু বাজার বাড়ার কোনো সম্ভাবনা দেখি না। এদিকে একেবারেই স্থিতিশীল রয়েছে চালের বাজার। গেল সপ্তাহের মতোই প্রকারভেদে নাজির শাইল বিক্রি হচ্ছে 38 থেকে 45, মিনিকেট 42 থেকে 48 আর 28 চাল বিক্রি হচ্ছে 34 টাকা কেজি দরে। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দেশাত্মবোধ এবং নিজস্ব সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হল দেশি মেলা। বাংলার ঐতিহ্যবাহী শাড়ি, গহনা আর হরেক রকমের খাবারের পসরায় পেটারসন ওয়েস্ট সাইড পার্ক পরিণত হয় বাঙালির মিলন মেলায়। মিডিয়া পার্টনার হিসেবে মেলায় সহযোগিতা দেয় সময় টেলিভিশন। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গ্রীষ্মের ছোঁয়া শুধু দেশে লাগেনি, ছুঁয়ে গেছে নিউ জার্সির প্যাটারসনবাসীর মনও। বাংলার সংস্কৃতি আর ঐতিহ্যকে তুলে ধরতে তাই আয়োজন করা হয় দেশি মেলার। এর উদ্বোধন করেন প্যাটারসনের প্রথম নির্বাচিত বাঙালি কাউন্সিলম্যান আক্তারুজ্জামান। বাংলাদেশিদের সততা ও প্রবাসে টিকে থাকার সংগ্রামী চেষ্টাকে সাধুবাদ জানান স্থানীয় রাজনীতিকরা। আমি 2010 সাল থেকে সিটি কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বাঙালি কমিউনিটিকে খুব পছন্দ করি, তাদের সংস্কৃতি আমাকে মুগ্ধ করে। মেডিকেল লাইফ তো আমরা সবসময় বিজি থাকি, কাজে এইগুলো, কিন্তু এরকম একটা জিনিস হইলে ওই কি সবাই একসাথে দেখা হয়। প্যাটারসন ওয়েস্ট সাইড পার্কের বিশাল এলাকা জুড়ে বসে নানান পণ্যের স্টল। বাহারি বাঙালি পোশাক আর দেশি পণ্য কিনতে অনেকেই স্টলগুলোয় ভিড় জমালেও কেউ কেউ আসেন শুধু মেলা উপভোগ করতে। বেশি সুতি শাড়ি, সুতি ড্রেস, সিল্কের ড্রেস, ওগুলা জুয়েলারি, বাংলাদেশি ড্রেসগুলো বেশি ভালো পাই। ঝালমুড়ি, ছোলা বুট আর বিরিয়ানির স্টলগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মেলা মানে আনন্দের একটা দিন, যেদিন মেলা হয় সেদিন আমরা খুব এনজয় করি। অনেক অনেক ভালো লাগছে, যেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। আমার বেশি ভালো লাগে এখানে সবাই মিলে যে আমরা একত্রিত হই, এটাই। আমি একজন বাঙালি, অনেক দিন থেকে এখানে আছি নিউ ইয়র্কে, প্রায় 26 বছর থেকে। আমি অনেক সুন্দর মেলা হয় এখানে, আমি শুধু চানাচুরি বেচি। মেলার খোলা প্রাঙ্গণে শিশুদের জন্য ছিল নানা ধরনের খেলনা আর আইসক্রিম। মেলার সার্বিক সহযোগিতায় ছিল প্যাটারসনের প্রথম বাংলা টেলিভিশন এনজে বাংলা 24, আর সব সময় প্রবাসী বাঙালিদের পাশে থাকার আশ্বাস দেয় মেলার মিডিয়া পার্টনার সময় টেলিভিশন। সময় সংবাদ, নিউ ইয়র্ক। গত মঙ্গলবার উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর ও নাগাল্যান্ড রাজ্যে এবং মিয়ানমারে ভারতের সামরিক অভিযানে বিচ্ছিন্নতাবাদীদের হতাহতের সংখ্যা নিয়ে সে দেশের গণমাধ্যম বিভিন্ন সময় বিভিন্ন তথ্য প্রকাশ করছে। টাইমস অব ইন্ডিয়ার শনিবারের এক প্রতিবেদনে নিরাপত্তা বাহিনীর সূত্রে বরাত দিয়ে বলা হয়, ওই অভিযানে অন্তত 83 জঙ্গি নিহত ও 60 জন আহত হয়েছে। এতে বলা হয়, কমান্ডো অভিযানে মণিপুরের বিভিন্ন আস্তানায় 68 জন ও নাগাল্যান্ডে 15 জন নিহত হয়েছে। মিয়ানমারে কতজন বিচ্ছিন্নতাবাদী হতাহত হয়েছে সেটি স্পষ্ট করে উল্লেখ না করলেও বলা হয়েছে, এর আগে প্রথমে 19 জন ও মিয়ানমার মণিপুর সীমান্তে 49 জনের নিহতের খবর পাওয়া যায়। এদিকে এনডিটিভি জানিয়েছে, বিশেষ বাহিনীর 21 সদস্য মিয়ানমারের ভেতরে চালানো ঝটিকা অভিযান অংশ নেয়। তাদের অভিযানের সময় পুনুইতে জঙ্গিদের একটি আস্তানায় কেউ ছিল না। কাউকে না পেলেও আস্তানাটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনারা। এবারে ফতুল্লা টেস্টের খবর। চতুর্থ দিনে ভারত 6 উইকেটে 462 রান ইনিংস ঘোষণা করায় নিজেদের প্রথম ইনিংসে এখন ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 3 উইকেটে 111 রান। বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরুটা বেশ ভালোই করে বাংলাদেশের দুই ওপেনার দলীয় 27 আর ব্যক্তিগত 19 রানে আউট হন তামিম ইকবাল। তবে তামিম এদিন বাংলাদেশের হয়ে রেকর্ড করেন। টেস্টে হাবিবুল বাশারকে ডিঙিয়ে 3039 রান নিয়ে এখন তিনি টাইগারদের সর্বোচ্চ রান সংগ্রাহক।
এছাড়াও টানা 12 টেস্ট ইনিংসে 50-র অধিক রান করার রেকর্ডে হাতছানি ছিল মুমিনুলের সামনে, কিন্তু ব্যক্তিগত 30 রানে হরভজনের শিকার হন তিনি। আর এর পরপরই 2 রানে আউট হন অধিনায়ক মুশফিকুর রহিম। তবে ক্যারিয়ারের তৃতীয় 50 তুলে নিয়ে উইকেটে আগলে আছেন ইমরুল কায়েস ও সাকিব আল হাসান। Well, the captain's got his wish, but what he does in the warm-ups, he's not able to replicate in the match. It's gone after this. দুপুরের সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। মুষলধারে বর্ষণে ময়মনসিংহে তীব্র জলাবদ্ধতা, স্কুল ছুটি ঘোষণা, গাইবান্ধা ও বগুড়ায় অস্বাভাবিক হারে বাড়ছে নদ নদীর পানি, বন্যা ও ভাঙন আতঙ্কে মানুষ। রাজধানীর বিভিন্ন এলাকায় পানি সংকটে নগরবাসীর হাহাকার, পাম্পের সামনে দীর্ঘ লাইন, রমজানের সরবরাহ বাড়িয়ে ভোগান্তি কমানোর আশ্বাস ওয়াসার। ঈদ উল ফিতরে যাত্রী সেবা নিশ্চিত করতে নানা পরিকল্পনা রেল কর্তৃপক্ষের, অতিরিক্ত ট্রেন শিডিউল ঠিক রাখা, টিকিট কালোবাজারি বন্ধে থাকছে বিশেষ নজরদারি। চট্টগ্রাম সিটি গেট এলাকায় ট্রাক চাপায় 2 কলেজ ছাত্র নিহত, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট। এবং কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলায় নিহত অধ্যাপক রঞ্জিত শর্মার বাড়িতে চলছে মাতম, এখনো গ্রেফতার হয়নি অভিযুক্ত সব আসামি। এই ছিল আমাদের দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।